আচ্ছা, আমরা হচ্ছে ম্যান্ডেটরি গ্রামারের 3 নম্বর পার্ট মানে পার্টস অফ স্পিচ যেটাকে বলে থাকে। আমরা যে স্পিচ দিয়ে থাকি বা কথা বলে থাকি অথবা পার্টস অফ স্পিচের অনেকে পার্টস অফ সেন্টেন্স বলে থাকে, অর্থাৎ সেন্টেন্সের পার্ট। যেমন আমাদের মানুষের বডির প্রতিটা পার্ট থাকে, একটা পার্ট, অর্থাৎ একটা সেন্টেন্সের পার্ট, প্রতিটা পার্ট বা অংশকে বোঝানো হচ্ছে। তো পার্টস অফ স্পিচ মানে একটা স্পিচ বা একটা সেন্টেন্সের প্রতিটা পার্টকে বোঝানো হয়ে থাকে। একটা সেন্টেন্স যাই লেখো না কেন সেন্টেন্সের প্রতিটারই কোনো না কোনো প্রকার আছে। সো পার্টস অফ স্পিচ টোটাল হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। সো এখানে 8 প্রকারের ভিতরে আমরা এই পার্টগুলো এখানে পড়ব। তো আগে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ কাকে বলে হয় সেটা আমরা যদি একটু উদাহরণের সাথে বুঝাই। সো একটা সেন্টেন্সের যে বা থাকে, যেমন হচ্ছে এখানে লিখলাম হচ্ছে আই ইট রাইস। তো এখানে এই যে সেন্টেন্স, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা এক প্রকার ওয়ার্ড মানে এক প্রকার পার্টস অফ স্পিচ। এই ইটা হচ্ছে এক প্রকার পার্টস অফ স্পিচ, রাইস হচ্ছে এক প্রকার পার্টস অফ স্পিচ। তো এই মেসেজ এর পিছনে মেসেজ আছে সাউন্ড করতেছে। তো এখানে আই হচ্ছে তোমার প্রনাউন আর ইট হচ্ছে ভার্ব। তাহলে এই রাইসটা হচ্ছে আমরা যদি বলে দেখি সাবজেক্ট ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এই রাইসটা হচ্ছে কি নাউনের ভিতরে চলে যাচ্ছে। রাইস নাউন না, বাট রাইস হচ্ছে নাউন। সো এই যে দেখো একটা সেন্টেন্স যাই লেখো না কেন প্রতিটা ওয়ার্ডই এক এক প্রকার পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা হচ্ছে একটা সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ কত প্রকার বলছি আমরা? 8 প্রকার। 8 প্রকারের ভিতরে আমরা প্রকারগুলো প্রথমে লিখবো। 1 নম্বরে হচ্ছে নাউন, 2 নম্বরে হচ্ছে প্রনাউন, 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 এ হচ্ছে ভার্ব, 5 এ হচ্ছে অ্যাডভার্ব, 6 এ হচ্ছে প্রিপজিশন, 7 এ হচ্ছে কনজাংশন, 8 এ হচ্ছে ইন্টারজেকশন। সো নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অথবা ইন্টারজেকশন। এর ভিতরে তোমরা অনেকেই মানে অনেকগুলোই জানো। একটা হচ্ছে নাউন কি জানো, প্রনাউন কি জানো, অ্যাডজেক্টিভ জানো, ভার্ব জানো, অ্যাডভার্ব জানো, প্রিপজিশন পরে আসছো, প্রিপজিশনও জানো। কনজাংশন এবং ইন্টারজেকশন দুইটা হতে প্যাচ লাগাইতে পারে, বাট এগুলো সহজ। সো আমাদের প্রতিটা নাউনের প্রতিটা পার্টস অফ স্পিচের প্রকারভেদ করতে হবে এবং প্রতিটা কি সেটা করতে হবে এবং প্রতিটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে এবং প্রকারভেদ টুকটাক যেগুলো জানা দরকার সেটা করতে হবে। সো আমরা প্রথমে যদি হচ্ছে নাউনে যাই, নাউন কাকে বলে? সো প্রথম কথা হচ্ছে নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলা হয়। দিস ইজ নেম, আদার্স নেম, যে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন। সো সবকিছুকে নামকে নাউন বলা হয়। নাউন যদি কোনো কিছুর নামকে বলা হয়ে থাকে আমরা তো নাউন পারি। এখন আমাদের পড়তে হচ্ছে নাউনের প্রকারভেদ। নাউন কয় প্রকার? অনেক প্রকার নাউন। প্রথমত হচ্ছে যদি আমরা গণনার দিক থেকে চিন্তা করি নাউন 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। বেসিক্যালি প্রথম প্রকার ভেদ আসে নাউনের 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা কি আনকাউন্টেবল। অর্থাৎ একটা গণনা করা যায় আর একটা হচ্ছে গণনা করা যায় না। যে জিনিসগুলো গণনা করা যায় সেটা হচ্ছে যেমন মানুষের নাম, কোনো কিছুর নাম, কোনো কিছু গণনা করা যায়। হ্যাঁ, যেমন আমরা একটু আগে লিখছিলাম আই ইট রাইস, রাইস গণনা করা যায় না, রাইস নাউন কিন্তু এটা আনকাউন্টেবল নাউন, কারণ গণনা করা যায় না। আমরা জানি পানি, ওয়াটার, ওয়াটার নাউন কিন্তু এটা গণনা করা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। মিল্ক, দুধ, এটা হচ্ছে আনকাউন্টেবল। সো এই দুটো জানো। এছাড়া বেসিক্যালি নাউন আরো 2 প্রকার আছে। সো একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাও সাবস্টিটিউট একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এন্ড কনক্রিট কি? সিমেন্ট। কনক্রিটের বাংলা সিমেন্ট, মানে যেগুলা বস্তু টাইপ জিনিস, অর্থাৎ
যেগুলা ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয় গ্রহণযোগ্য, অর্থাৎ যেগুলো মানুষ আইডেন্টিফাই করতে পারে সেগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা কনক্রিট নাউন। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোয়ালিটি নাউন, যেটাকে গুণবাচক বিশেষ্য বলা হয়। গুণবাচক তো নাউনের বাংলা হচ্ছিল বিশেষ্য, তোমরা বাংলা পড়ে আসছো অবশ্য বিশেষ্য। তাহলে নাউন প্রথমত দুই প্রকার, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এছাড়া নাউনের ফর্ম অনুযায়ী নাউনকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কমপ্লিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে চারটা ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা নাউনের এই প্রকারভেদগুলো আপাতত পড়লে হচ্ছে তোমাদের জন্য, আরো যদিও প্রকারভেদ আছে এগুলো দরকার নেই। নাউন মূলত দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। এছাড়া আরো দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে কর্পোরেট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে গুণবাচক আর একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য। অ্যাবস্ট্রাক্ট যেটা গুণবাচক সেটাকে চারটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রপার নাউন, আর একটা হচ্ছে কমন নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে কমন। যেমন প্রপার নাউনটা কি? তাহলে প্রপার নাউন হচ্ছে যেটা একদম সলিড, ওকে বুঝায়, তাকেই বুঝায়। যেমন মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। তাহলে এটা একদম প্রপার ভাবে বোঝাচ্ছে, জেনুইন ভাবে। যেটা আসল নাউন সেটা হচ্ছে কি? প্রপার নাউন। মাই নেম ইজ তৌসিফ। আচ্ছা, তারপর হচ্ছে কমন নাউনে আসো। কমন নাউনটা কি? যেটা দ্বারা কোনো একটা কমন জিনিসকে বোঝায়, কমন জিনিসকে বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন জিনিস বোঝায় কোনটা দ্বারা? যেমন হচ্ছে তোমার নাম তৌসিফ, আমার নাম একটা, ওর নাম আর একটা, কিন্তু সবার একটা নাম কি? মানুষ। তাহলে মানুষ বলতে কি তোমার আমার মতো সব প্রাণীকেই বুঝাবে, কুত্তা বলে এটা বুঝাবে না। তাহলে যত কুকুর আছে সবগুলোরে কুকুর এক একজন এক এক নাম দেয়, সাদা কালো লাল কত ধরনের আছে, কিন্তু সবগুলোরে এক নামে কি বলে আমরা চিনি? এটাই হচ্ছে কুকুরের কমন নাম। বিড়ালের ক্ষেত্রে কত দেশি বিলাই, পার্সিয়ান ক্যাট আর কত কিছু আছে, এক একজন এক এক নাম দেয়, কিন্তু এগুলো হচ্ছে কমন নাউন। তার মানে কমন নাউন হচ্ছে তোমার ওইটার কমন নামটা, যে নামে আমরা চিনি। তাহলে কমন নামটা হচ্ছে তোমার, যেমন ম্যান বুঝায়, তারপরে হচ্ছে ডগ, তাই না? তারপরে ক্যাট, এগুলো হচ্ছে কি কমন নাউন। অর্থাৎ যে কি দ্বারা প্রথমেই তুমি যেই নাম দ্বারা বা যে উপাধি দ্বারা তুমি তাকে চিনতে পারবা সেটাই হচ্ছে কমন নাউন। এন্ড কমন নাউনের পরেটাই হচ্ছে কিন্তু প্রপার নাউন। আমরা মানুষ বলতে সবাইকে বুঝাই, কিন্তু যখন ব্যক্তি আলাদা আলাদা স্পেসিফিক নাম উল্লেখ করে দেবো তখনই সেটা প্রপার নাউন, একদম প্রপার ভাবে উল্লেখ করে দিতে হবে। এইবার আসলে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যেগুলো দ্বারা বস্তুবাচক কোনো কিছু বোঝায়। ম্যাটেরিয়াল মানে কি? কাঁচামাল, বস্তুবাচক বোঝায়। ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক কোনো কিছু বোঝায়, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন কি কি হতে পারে এটা কি বলা হয়েছে এখানে? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? না, কোনো কিছু বলে নাই, কিন্তু যেটা বস্তু, যেমন কি বস্তু হতে পারে? রাইস, তাই না? সুগার, আর কি হতে পারে বস্তু? মিল। মানে যেগুলো দ্বারা বস্তু বুঝে। মানে বস্তু মানে কি? আমরা জানি পদার্থ দুইটা, একটা হচ্ছে জড়, প্রাণী জগতের একটা জড় আর একটা হচ্ছে কি জীব। তাহলে জীব তো কখনো বস্তু হতে পারে না, তাই না? যেগুলো জড় পদার্থ সবগুলোই কি বস্তু। তো ম্যাটেরিয়াল নাউন মানে যেটা দ্বারা বস্তুবাচক কিছু বোঝায়। তারপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে নাউন হচ্ছে যেটা দ্বারা একসাথে অনেকজন বোঝায়। যেমন ক্লাস 6, একজন নাকি অনেকজন? অনেকজন। তারপরে যদি লেখো টিম, টিম দ্বারা কি একজন বোঝায়? একজনের কখনো টিম হতে পারে না। ফুটবলের টিমের কথা বললে 11 জন, ক্রিকেটের কথা বললে 11 জন। যদি বলা হয় টিমে আরো বেশি থাকে, 15 জন বা 16 জন টিম। তার মানে যেগুলো দ্বারা কালেকটিভ মানে সংগ্রহ, অনেকগুলো একসাথে বোঝায়। আবার যদি বেড়ার পাল, গরুর পাল এরকম বোঝাও তাহলেও এটা হবে। তার মানে টিম কালেকটিভ দ্বারা বোঝায় যেটা দ্বারা অনেকগুলো একসাথে বোঝায়, সেটা হচ্ছে তোমার
কালেকটিভ নাউন। এখন কালেকটিভ তাহলে কি বুঝলা? কালেকটিভ মানে হচ্ছে যেটা অনেকজন বোঝায়, যেমন টিম হতে পারে, যেমন আর্মির হচ্ছে দল হতে পারে। আর্মি বলতে কি একজন বোঝায় নাকি অনেকজন বোঝায়? অনেকজন। পুলিশ বলতে অনেকজন, তার মানে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে নাউন কয় প্রকার গেল? নাউন প্রথমত দুই প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। এটা তো এক্সাম্পলের দরকার পড়তেছে না, যেটা গণনা যায় যেটা গণনা করা যায় না। কমপ্লিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট থেকে আর চারটা ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কালেকটিভ। এই চারটা কথা ভালো করে পড়তে হবে এবং এটা দ্বারাই তুমি নাউন ক্লাসিফিকেশনটা বের করতে পারবা, কোনটা কোন ধরনের নাউন। এইগুলো নাউন। তারপর হচ্ছে আমরা প্রোনাউনে যাব। আচ্ছা, এইবার আসো প্রোনাউন। প্রোনাউনটা কি বলো? যদি আমরা সহজ কথায় বলি, নাউনের পরিবর্তে মানে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই কি প্রোনাউন। প্রোনাউন মানে কি? যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়। বাংলা যাকে আমরা বলে থাকি সর্বনাম। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এখন তোমরা কিন্তু বাংলা যখন পড়ছিলে নতুন কারিকুলামে সর্বনাম তিনটা প্রকার ছিল, একটা মানি সর্বনাম, একটা সাধারণ সর্বনাম আর একটা কি ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ সর্বনাম হচ্ছে তুমি, তোমরা, এটা, আর মানি সর্বনাম হচ্ছে আপনি, আপনারা, আর ঘনিষ্ঠ তুই, তোরা, যখন কাজের সম্পর্ক। এই সর্বনামটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে তোমার নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। এখন প্রোনাউন কিন্তু অনেক প্রকার আছে, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আইডেন্টিফাই প্রোনাউন, অনেক প্রকার আছে। তোমাদের এত প্রকার আপাতত জানার দরকার নাই, তোমরা শুধু প্রোনাউন জিনিসটাকে সেটা পড়ে রাখবা, যেহেতু 6, 7, 8, 9 এ এতটা প্রয়োজন পড়তেছে না বিস্তারিত জানার জন্য। তবে প্রোনাউনের অনেকগুলো প্রকার আছে, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, এই কয়েকটা প্রোনাউন তোমাদের পড়তে হবে। তো প্রোনাউন মানে কি? যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে কয়েকটা প্রোনাউনের एग्जांपल দাও। আই হতে পারে, তারপরে হি, তাই না? তারপরে কি আছে? শি, দে, তারপর উই, ইউ, এরকম অনেকগুলো প্রোনাউন আসতে পারে। তারপরে দিস, ইট, এরকম প্রোনাউন আসতে পারে। ইট কোথায় ব্যবহার করা হয়? বস্তুর ক্ষেত্রে, না? ইট ব্যবহার করা হয় বস্তুর নাউন বা প্রোনাউনের হিসেবে। বস্তু যখন কোনো কিছু নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এটার পরিবর্তে হচ্ছে তোমার ইট ব্যবহার করা হয় প্রোনাউন হিসেবে। তাহলে এই হচ্ছে প্রোনাউন। তারপরে হচ্ছে তোমার প্রোনাউনের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আরো সহজ, যে পার্টিসিপেট দ্বারা বা যেটা দ্বারা হচ্ছে কোনো সেন্টেন্সের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা অথবা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা যখন বোঝায়। আমি পুরোটা লিখলাম না, তোমরা লিখো। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বা পরিমাপ ইত্যাদি বোঝায়, তখন তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। হি ইজ এ গুড স্টুডেন্ট। আমরা एग्जांपल হিসেবে লিখতে পারি হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, এইবার আসো, এখানে হি হচ্ছে কি প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, আর গুড হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ। কারণ তার এখানে ভালো গুণটা বোঝাচ্ছে না, এখানে তার ভালো গুণটা বোঝাচ্ছে। ভালো গুণ বোঝাচ্ছে বিধায় গুণ দুই রকমের হতে পারে, ভালো গুণ হতে পারে, খারাপ গুণ হতে পারে। কোয়ালিটি বুঝাইলে হইলো। তারপরে দোষ, যেটা দোষ তো নরমালি খারাপ দোষই হয়। তারপরে সংখ্যা বুঝাইতে পারে, হ্যাঁ, আই হ্যাভ টিফিন। আমার তিনটা কলম আছে, এখানে 3, বাংলাতে ডাইরেক্ট অঙ্ক তো লেখা যাবে না, 3 লিখতে হবে। এই 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ। সংখ্যাটা বুঝাইলো, আই হ্যাভ 1 কিলোগ্রাম সুগার, মানে যেটা বলো না কেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভটা আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে? দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদি যখন বোঝাবে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসে হচ্ছে অ্যাডজেক্টিভের অনেকগুলো প্রকারভেদ আছে, এইগুলা বিস্তারিত এখনই জানার প্রয়োজন নাই। তারপর হচ্ছে তোমার অ্যাডভার্ব দেখো। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে তোমার ভার্বটাকে যখন মডিফাই করা হয়,
ভার্বটা যখন মডিফাই করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে যখন মডিফাই করে, ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। যেমন হচ্ছে হি ওয়ার্কস, যদি বলি প্রথমত এটা কি ভার্ব, ওয়ার্কস কি এখানে ভার্ব। তাহলে যদি বলা হয় হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস স্লোলি, সে কাজ করতেছে কিভাবে, আস্তে আস্তে। হি রানস স্লোলি, সে হাঁটতেছে বা দৌড়াতেছে আস্তে আস্তে। তো যখন মানে এই যে কাজটাকে সে এখানে বুঝাচ্ছে কেমন ভাবে করতেছে, দ্রুত গতিতে করতেছে নাকি ধীর গতিতে করতেছে, ভালোভাবে করতেছে নাকি খারাপ ভাবে করতেছে। যখন কোনো একবার ভার্বকে মডিফাই করে তখনই হচ্ছে এটা কি অ্যাডভার্ব। অর্থাৎ যখন কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্ব যেটাকে কাজ করা বোঝায়, ভার্ব মানে কি কাজ করা বোঝায়, যখন এই কাজ করাটাকে দ্রুত বা গতিতে বা কিভাবে কাজ করতেছে সেটাকে বোঝায়, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অ্যাডভার্ব মানে ওয়ার্ডের শেষে এলয় থাকে, ওয়ার্ডের শেষে কি থাকবে এলয়। অর্থাৎ তোমরা যদি দেখো এটা শেষে এলয় থাকে তাহলে বুঝে নিবা এটা অ্যাডভার্ব, ম্যাক্সিমাম টাইমে এটা হয়। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি এলয়, যেমন স্লোলি, হ্যাঁ ফাস্টলি, এরকম ওয়ার্ড মানে এলয় থাকবে, এলয় যদি থাকে তাহলে এটা বুঝে নিবে হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন তো জানো, প্রিপজিশন কি, যেটা নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, পূর্বে মানে আগে বসে, নাউনের অবস্থানটা কি করে শক্ত করে, নাউনের অবস্থান পাকাপোক্ত করে, আগে যেটা শক্ত করে। প্রিপজিশন হচ্ছে নাউনের পূর্বে বসে নাউনকে শক্ত করে। যেমন হচ্ছে আমরা বলি কি আই লিভ ইন ঢাকা, এখানে এই ইনটা হচ্ছে কি প্রিপজিশন, ঢাকা কি একটা নাউন, ঢাকা হচ্ছে নাউন। ঢাকা কোন নাউনের ভিতরে পড়ে, প্রপার নাউন, একদম নির্দিষ্ট নাউন, তাই না। তারপরে আমরা যদি বলতাম আই লিভ ইন এ সিটি, তাহলে এটা কোন সিটিটা নাউন, তাই না। সিটি কোন নাউন হইতো, প্রপার নাউন কেন হবে, সিটি কমন নাউন। শহর, সব শহরের নামই কি বা ইংরেজিতে বলে সিটি, তাই না। আমরা কোন শহর সেটা তো জানি না, ঢাকাও একটা শহর, চট্টগ্রামের শহর, নারায়ণগঞ্জ কি শহর, তখন সিটিটা কোন নাউনে চলে যাবে, কমন নাউন। যেমন আমরা সবাই মানুষ, কমন নাউন যদি হয় তাহলে সব শহরও কি কমন নাউন। যদি ঢাকার কথা বলে দেয়, চট্টগ্রামের কথা বলে দেয়, তখন হচ্ছে প্রপার নাউন। সো নাউনের পূর্বে বসে হচ্ছে তোমার প্রিপজিশন। সো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। তারপরে দেখো প্রিপজিশনের পরে হচ্ছে কনজাংশন। আচ্ছা, কনজাংশন মানে হচ্ছে তোমার সংযোজক অব্যয়, বাংলা বলা হয় সংযোজক অব্যয়, মানে সংযুক্ত করা। কনজাংশন মানে হচ্ছে সংযোগ করা, দুইটা সেন্টেন্স অথবা দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত করা হচ্ছে সংযোজক। তো এটাকে অনেকেই বলে থাকে বা আমরা বলে থাকি সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়। তো কয়েকটা ওয়ার্ড আছে, যেমন তুমি যদি দুইটা সেন্টেন্স যুক্ত করতে চাও, কি দ্বারা যুক্ত করবা, এন্ড, তাই না। আবার কি দিতে পারো, অর, অথবা কি দিতে পারো, বাট, আরেকটা হচ্ছে ইয়েট, পরে দিতে পারো হচ্ছে টিল, আবার দিতে পারো আনটিল। এরকম বিভিন্ন ওয়ার্ড দিয়ে তোমরা সংযোগ করতে পারো, যেটাকে হচ্ছে সংযোজক অব্যয় বলা হয়ে থাকে। তাহলে কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে একটা তো দুইবার অধিক সেন্টেন্স একসাথে যুক্ত করতে পারি। যেমন রহিম আর করিম গো টু দা মার্কেট, দুইজনকে একসাথে যুক্ত করা। এন্ড মানে হচ্ছে রহিম এন্ড করিম, দুজনকে একসাথে যুক্ত করা। আইদার রহিম অর করিম, অর দিয়েও করা যায়। সো এরকম অনেকগুলো সংযোজক অব্যয় থাকে। এই এন্ড, অর, বাট, ইয়েট, টিল, আনটিল এসব ওয়ার্ড যুক্ত করে আমরা কি করতে পারি, দুইটা সেন্টেন্স একসাথে করতে পারি। তার মানে কনজাংশন মানে হচ্ছে দুই তিনটা সেন্টেন্স একসাথে করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটা। তারপর হচ্ছে ইন্টারজেকশনে যাও। আচ্ছা, ইন্টারজেকশন হচ্ছে তোমার যেটা দ্বারা আবেগ প্রকাশ করা হয়। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়ছিলাম, মনে নেই। সো এক প্রকার এক্সক্লেমেটরির মতোই, যেটা দ্বারা
বা যা দ্বারা আবেগ প্রকাশ করা হয়, আবেগ, আনন্দ, উচ্ছ্বাস সেগুলো প্রকাশ করা হয়। তো কি কি দ্বারা আবেগ প্রকাশ করতে পারি আমরা? এলাচ, হ্যাঁ, তারপরে এলাচ দ্বারা করতে পারি, তারপরে হুমরা দিয়ে করতে পারি, এরকম বিভিন্ন ওয়ার্ড আছে যেগুলো এক্সেলেন্টলি আমরা দিয়ে প্রকাশ করতাম। সেটা হচ্ছে তোমার আবেগ প্রকাশের জন্য, আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, ভালোবাসা প্রকাশ করার জন্য আমরা ইন্টারজেকশনটা ব্যবহার করে থাকি বা বলে থাকি। তো ইন্টারজেকশন হচ্ছে এক প্রকার আবেগ সূচক বা ওয়ার্ড, বা অনুভূতি প্রকাশের জন্য দুঃখ অনুভূতি হতে পারে, খুশির অনুভূতি হতে পারে, সব মিলে এলাচ বা হচ্ছে আমরা টোরা বিভিন্ন ওয়ার্ড যেগুলো আমরা খুশির ঠেলায় বলে ফেলি সেগুলো। তারপরে এই হলো পার্টস স্পিচ। এখন হচ্ছে আমরা আবার যদি একটু দেখি, প্রথমে কি বলছিলাম নাউন, নাউনের প্রকারভেদটা একটু আলোচনা করছিলাম, কারণ নাউনটাই বেশি তো জানা দরকার তোমাদের, আর এটার প্রকারভেদটা অনেক বেশি। তারপর হচ্ছে প্রনাউন, যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়, এটা দুই একটা প্রকারভেদ করলে হবে আপাতত। সো প্রনাউন জিনিসটা জানলে হবে। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা দ্বারা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। ভার্ব হচ্ছে যেটা দ্বারা কাজ করা বোঝায়। আচ্ছা, আমরা মনে হয় ভার্ব বলি নাই। সো ভার্ব ছিল হচ্ছে যেটা দ্বারা কাজ করা বোঝায়। ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝায়, এটা তো জানো, এটা আসলে না বললে হবে। ভার্ব যেটা দ্বারা কাজ করা বোঝায়। ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, এছাড়া ভার্বের অনেক ভার্ব বের করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, তার ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, আর অনেক প্রকার আছে। তারপরে ভার্বের অনেকগুলো ফর্ম আছে, ভার্ব 1, V2, V3 যেগুলা। সো বেসিক্যালি ভার্ব যত আছে সেটা আমরা ভার্বের প্রকারভেদের ভিতরেই পড়তে হবে। যেটা দ্বারা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে, অর্থাৎ কাজটা কিভাবে করতেছে সেটা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে নাউনেরকে মডিফাই করে বা নাউনের পূর্ববর্তী নাউনের অবস্থানকে শক্ত করে। কনজাংশন মানে হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি সংযোজক অব্যয়, যেটা একসাথে যুক্ত করে থাকে। আর ইন্টারজেকশন হচ্ছে যেটা দ্বারা আবেগ প্রকাশ করে। তো এই ছিল পার্টস অফ স্পিচ। আমরা তিনটা পড়ছিলাম, টেন্স, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ। এগুলোর কারণে আমাদের গ্রামারের এবিলিটিটা স্ট্রং হবে এবং পরবর্তীতে আমরা অন্যান্য গ্রামারগুলো খুব সহজে পড়তে পারবো। সুতরাং তোমরা হচ্ছে প্র্যাকটিস করো।